সালটা ছিল ১৯২৮। এক তরুণ পদার্থবিদ এমন এক নতুন তত্ত্ব নিয়ে এলেন যা পদার্থবিজ্ঞানের গোটা দুনিয়াকেই নাড়িয়ে দিয়েছিল আর অনেককে ফেলেছিল গভীর হতাশায়। চলুন সেই গল্পটাই আজ শোনা যাক। ভাবা যায়, কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম একজন মহারথী ভার্নার হাইজেনবার্গ ওই তরুণের বক্তৃতা শোনার পর ঠিক এই কথাই বলেছিলেন। হাইজেনবার্গের মতো একজন বিজ্ঞানীর মুখ থেকে এমন কথা শোনাটা ছিল এক কথায় অবিশ্বাস্য। তো প্রশ্নটা হচ্ছে, কি এমন তত্ত্ব ছিল সেটা যা কিনা সে সময়ে সেরা বিজ্ঞানীদেরও এতটা হতবাক করে দিয়েছিল? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আচ্ছা, গল্পের প্রথম পর্বে আমরা এটাই দেখব যে ঠিক কী কারণে এই তত্ত্বটা নিয়ে এত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। এর পেছনের আসল ঘটনাটা কী ছিল? ওই তরুণ পদার্থবিদের সামনে চ্যালেঞ্জটা ছিল বিশাল। তিনি চেষ্টা করছিলেন আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় দুটো স্তম্ভকে এক করার। একদিকে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব আর অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্স। দুটো তত্ত্বই নিজের নিজের জায়গায় একদম নিখুঁত, কিন্তু একসাথে মেলাতে গেলেই বেঁধে যেত গণ্ডগোল। তাহলে এই দুই তত্ত্বের মধ্যে সমস্যাটা ঠিক কোথায় ছিল? কেন এদেরকে এক সুতোয় বাঁধা এত কঠিন ছিল? চলুন দেখি। ভাবুন, যেন দুটো আলাদা দুনিয়া। আইনস্টাইনের আপেক্ষিকতা হল বিশাল মহাবিশ্বের নিয়মকানুন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এসবের জন্য। আর কোয়ান্টাম মেকানিক্স হল পরমাণুর ভেতরের জীব জগতের চালক। মুশকিলটা হল, এই দুই দুনিয়ার আইনকানুন ছিল পুরোপুরি আলাদা আর একে অপরের সাথে বেমানান। কোয়ান্টাম জগতের যে বিখ্যাত শ্রোডিঙ্গারের সমীকরণ, সেটারও কিছু বড়সড় সমস্যা ছিল। বিশেষ করে যখন কোনো ইলেকট্রন খুব দ্রুত, মানে প্রায় আলোর গতির কাছাকাছি বেগে ছোটে, তখন এই সমীকরণ আর কাজ করত না। যেমন এই সমীকরণ অনুযায়ী সোনার রং নাকি রূপোর মতো সাদা হওয়ার কথা, আর পারদ, সেটা নাকি ঘরের তাপমাত্রায় কঠিন পদার্থ। কি অদ্ভুত, তাই না? তো এই সমস্যা মেটানোর জন্য প্রথম যে চেষ্টাটা করা হয়েছিল, মানে ক্লেন গর্ডন সমীকরণ, সেটা আরও বড় এক গণ্ডগোল বাঁধিয়ে দিল। এটা এমন এক ফল দিচ্ছিল যার কোনো মানেই হয় না, ঋণাত্মক সম্ভাবনা বা নেগেটিভ প্রবাবিলিটি। কোনো কিছু ঘটার সম্ভাবনা তো আর মাইনাস হতে পারে না, তাই না? ফলে ওই সমীকরণটা বাতিল হয়ে গেল। আর ঠিক এখানেই গল্পে এন্ট্রি নিলেন আমাদের নায়ক পল ডিরাক। এই গভীর সমস্যা সমাধানে তার চিন্তাভাবনা ছিল অন্যদের থেকে একেবারেই আলাদা। পল ডিরাক ছিলেন এক আশ্চর্য প্রতিভাবান কিন্তু ভীষণ চুপচাপ একজন মানুষ। তিনি এতটাই কম কথা বলতেন যে তার সহকর্মীরা মজা করে একটা নতুন এককই বানিয়ে ফেলেছিল, ডিরাক মানে ঘণ্টায় একটা শব্দ বলা। আর তার চালিকা শক্তি ছিল একটাই, গাণিতিক সৌন্দর্য। ডিরাকে নিজের মুখেই শোনা যাক তার দর্শন। তিনি বিশ্বাস করতেন, একটা সমীকরণ কতটা সুন্দর, কতটা নিখুঁত, সেটা বেশি জরুরি, পরীক্ষা নিরীক্ষার ফলাফলের চেয়েও বেশি। তো ডিরাক যখন কাজে নামলেন, তিনি বুঝলেন সাধারণ অঙ্ক দিয়ে এটা হবে না। তাই তিনি এক নতুন অস্ত্র ব্যবহার করলেন, ম্যাট্রিক্স। সোজা কথায় সংখ্যার একটা ছক। এর মজাটা হলো, এখানে 2 গুণ 3 আর 3 গুণ 2 সবসময় এক হয় না। আর গণিতের এই অদ্ভুত বৈশিষ্ট্যটাই ছিল তার সাফল্যের চাবিকাঠি। আর তারই চেষ্টার ফল এমন এক অসাধারণ সুন্দর সমীকরণ যা শুধু আগের সব সমস্যার সমাধানই করেনি, বরং মহাবিশ্ব সম্পর্কে এমন এক ভবিষ্যদ্বাণী করেছিল যা পদার্থবিজ্ঞানের ইতিহাসকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখত। গল্পের এই অংশে আমরা দেখব ডিরাকের সমীকরণের বিরাট সাফল্য আর তার পাশাপাশি এর ভেতরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর রহস্যের কথা। ডিরাকের সমীকরণটা ছিল একটা ম্যাজিকের মতো। এটা আগের সব সমস্যা তো মেটালেও উপরন্তু এমন একটা জিনিসের ব্যাখ্যা দিল যা কেউ তাকে করতে বলেনি। সেটা হলো ইলেকট্রনের স্পিন। বিজ্ঞানীরা এই স্পিন সম্পর্কে জানতেন, কিন্তু এটা কেন হয় তা কেউ বলতে পারছিল না। ডিরাকের সমীকরণ সেটা নিজে থেকেই বলে দিল। কিন্তু এখানেই গল্পে আসল টুইস্ট। সমীকরণটা একটু বেশি কথা বলছিল। ইলেকট্রনের স্পিনের জন্য দুটো অবস্থা দরকার, স্পিন আপ আর স্পিন ডাউন। কিন্তু ডিরাকের সমীকরণ দেখাচ্ছিল 4টে অবস্থা। তাহলে প্রশ্ন হলো, এই বাড়তি দুটো অবস্থা কিসের? সেই পুরনো দানব আবার ফিরে এলো। ওই বাড়তি দুটো সমাধান ছিল ঋণাত্মক শক্তির ইলেকট্রনের জন্য, মানে একটা ইলেকট্রন শক্তি ছাড়তে ছাড়তে একটা অন্তহীন গর্তে পড়ে যেতে পারে,
এই চিন্তাটাই হাইজেনবার্গের মতো বিজ্ঞানীকে ভয় পাইয়ে দিয়েছিল। কিন্তু ডিরাক তিনি ভয় পেলেন না। তিনি এমন এক প্রস্তাব দিলেন যা ছিল অবিশ্বাস রকম সাহসী। তিনি বললেন, এটা কোনো ভুল নয়, এটা আসলে একটা নতুন কণার ভবিষ্যৎবাণী, একটা অ্যান্টি ইলেকট্রন, দেখতে হুবহু ইলেকট্রনের মতো, শুধু চার্জটা পজিটিভ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল তার এই প্রায় অসম্ভব ভবিষ্যৎবাণী সত্যি হতে 1 বছরও সময় লাগেনি। ঠিক পরের বছরই 1932 সালে কার্ল অ্যান্ডারসন মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণা করতে গিয়ে সত্যি সত্যি সেই কণাটি খুঁজে পেলেন। ডিরাকের খাতার গণিত এবার বাস্তব জগতে ধরা দিল। তো একটা রহস্যের সমাধান তো হল, কিন্তু এটা জন্ম দিল আরও অনেক বড়, আরও গভীর এক মহাজাগতিক রহস্যের। চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। ব্যাপারটা শুধু ইলেকট্রনেই থেমে থাকেনি। এখন আমরা জানি মহাবিশ্বের প্রত্যেকটা কণারই একটা যমজ ভাই আছে, একটা অ্যান্টিপার্টিকেল। আর এদের দুজনের দেখা হলে সর্বনাশ, ওরা একে অপরকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে শুধু শক্তিতে পরিণত হয়। আর এখানেই জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্নটা। বিগ ব্যাংয়ের সময় তো সমান সমান বস্তু আর প্রতিবস্তু তৈরি হওয়ার কথা ছিল, তার মানে সবকিছুই একে অপরকে ধ্বংস করে ফেলার কথা। তাহলে আমাদের এই মহাবিশ্ব, এই গ্রহ, নক্ষত্র, আমরা এসবের অস্তিত্ব থাকারই তো কথা না। কিন্তু কোনোভাবে তা হয়নি। কারণটা এক অবিশ্বাস্য রকম সামান্য গড়মিলে। বিজ্ঞানীরা মনে করেন প্রতি 100 কোটি প্রতিবস্তু কণার জন্য তৈরি হয়েছিল 100 কোটি একটা বস্তু কণা। আর ওই যে বাড়তি একটা কণা, আজকের এই বিশাল মহাবিশ্বে সবকিছু তৈরি হয়েছে সেই একটা কণা থেকে। তো ডিরাকের সমীকরণ একটা দারুণ রহস্যের সমাধান করেছিল ঠিকই, কিন্তু জন্ম দিয়ে গেছে আরও বড় এক রহস্যের। একটা প্রশ্ন যার উত্তর আজও আমাদের অজানা। এই মহাজাগতিক লড়াইয়ে শেষ পর্যন্ত বস্তু কেন জিতল?